দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ। টিকা নিয়ে গুজব ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা। করোনা ভ্যাকসিন সংক্রান্তে কোনো গুজব ছড়িয়ে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। ইউরোপের সব দেশে একযোগে টিকাদান শুরু। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও দেশে আসছে ফ্লাইট। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহামারীতে প্রথম ধাপে দেশের 24 পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু। ইভিএমে ভোট দিচ্ছেন প্রায় 6.25 লাখ ভোটার। এবার যে কেউ হতে পারবে কার্টুন চরিত্র মিনা। বাংলাদেশি তরুণরাই বানাচ্ছেন 3D গেম। দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে দেবে ইউনিসেফ। লুক্সেমবার্গে তৈরি পদ্মা সেতুর স্ল্যাব আসছে ফেব্রুয়ারিতে। পরবর্তী 2 মাসেই বসবে স্প্যানের ওপর। ইয়ার্ড রক্ষায় নদী শাসনের পরিধি বাড়ানোর পরিকল্পনা। বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে সুদের উপরে এইভাবে করে আমি 6-7 লাখ টাকা কোম্পানিতে ইনভেস্ট করছি। এত ইন্টারেস্ট হয়েছি যাতে ইন্টারেস্ট করার জন্য আমাদের অফারগুলো দিয়েছে ওনারা। অনলাইনে ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা একটি চক্র। ভুয়া কোম্পানিতে টাকা খুইয়ে রাস্তায় ঘুরছেন কয়েক হাজার ভুক্তভোগী। করোনা ভ্যাকসিন দেশে আসার আগেই ব্যবহারের নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে 17 দফা কর্মপরিকল্পনাও তৈরি করা হয়েছে। টিকা কর্মীদের প্রশিক্ষণ এবং সরকারি সংরক্ষণাগার থেকে টিকা কেন্দ্র পর্যন্ত কোল্ড চেইন মেইনটেনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে টিকা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশনা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত করোনা ভ্যাকসিন ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত সভা থেকে 17 দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে টিকাদান কর্মসূচিকে নির্বিঘ্ন করতে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে 14 সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে। সে সাথে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ পরিকল্পনা, টিকা গ্রহীতার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে কার্ড প্রস্তুত রাখা হবে। এছাড়া করোনা ভ্যাকসিন বর্জ্য নিষ্কাশনের গাইডলাইন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। করোনা ভ্যাকসিন যখন আসবে, কারা পাবে কারা পাবে না, এই বিষয়ে চট্টগ্রাম বিভাগ সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করবে এবং যেদিন আসবে সেদিন থেকে আমরা এটা যারা পাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। জানুয়ারির শেষ সপ্তাহে করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে, সেভাবেই চলছে সরকারের কর্মপরিকল্পনা। তবে গবেষকরা মনে করছেন সঠিক তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ এবং পরিবহন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আর তাই ভ্যাকসিনের গুণগত মান ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থাপনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অপচয় এড়াতে অ্যান্টিবডি পরীক্ষা করে ভ্যাকসিন প্রয়োগের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তারপরে সেখানে টেম্পারেচার মেনটেন করা হচ্ছে কিনা বা ঝাঁকানিটা কেমন হচ্ছে, সব কিছু মিলে এখানে আসলে একটা শঙ্কা থেকে যাবে। তবে আমার মনে হয় এগুলোকে ওভারকাম করার সুযোগ আছে প্রথম দিক থেকে যদি আমরা ইনিশিয়েটিভ নিই। অ্যান্টিবডি ছাড়া করোনা টেস্ট যদি দেওয়া হয় একটা সংকট তৈরি হতে পারে, এবং অ্যান্টিবডি টেস্ট করে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ভ্যাকসিনের পরিমাণও কম লাগবে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে গুজব সৃষ্টির শঙ্কা সরকারি সংস্থাগুলোর। আর তাই টিকা প্রদান সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব প্রতিরোধে নিয়মিত ব্রিফিং আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সে ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। করোনা ভ্যাকসিন সংক্রান্তে কোনো গুজব ছড়িয়ে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে যে টিকা আনা হচ্ছে তা -2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আর পর্যায়ক্রমে 5.5 কোটি ডোজ টিকা বাংলাদেশে আনা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জার্মানি সহ ইউরোপের সব দেশে একযোগে করোনার টিকা দেয়া শুরু হওয়ায় খুশি দেশটির সাধারণ নাগরিক সহ প্রবাসীরা। বায়োএনটেক ও ফাইজারের এই টিকা গণহারে প্রয়োগ শুরু হওয়াকে ঐক্যের হৃদয় ছোঁয়া মুহূর্ত বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
রোববার ইউভুক্ত অন্য দেশগুলোর পাশাপাশি জার্মানিতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন কার্যক্রম। প্রথম ধাপে টিকাদানের আওতায় আনা হবে দেশটির প্রায় ৮৬ লাখ মানুষকে। এই ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন ৮০ বছরের ঊর্ধ্বে বিভিন্ন রোগে আক্রান্ত ও মৃত্যুর ঝুঁকিতে থাকা প্রবীণ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বড়দিন ও নিউ ইয়ারের আনন্দের মধ্যেই জার্মানি সহ ইউরোপের ২৭টি দেশে একযোগে বহুল প্রতীক্ষিত এই টিকাদান শুরু করায় খুশি দেশটির সাধারণ জনগণ। এই টিকা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আমি বলতে চাই ২০২১ সালের মধ্যে করোনা পরাজিত হবেই। আমি নিজে এবং আমার পরিবারের সবাই এই টিকা নেব। আশা করি আজ থেকে পুরো দেশ ও সমাজ বদলে যাবে এবং দীর্ঘস্থায়ী সমাধান পাবে সাধারণ জনগণ। করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে এই টিকা কার্যক্রমে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। দেশটির স্বাস্থ্য খাত সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রবাসীরা যাতে সবার আগে টিকার আওতায় আসেন সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। জার্মানিতে যারা স্বাস্থ্য খাতে যে হেলথ সেক্টরে যে বাঙালিরা কাজ করতেছে বা হেলথ সেক্টর ছাড়া যারা ফ্রন্টলাইনে কাজ করতেছে তাদের আসলে টিকার আওতায় আনা উচিত। এদিকে ইউরোপ জুড়ে একযোগে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে আরও নিবিড় গবেষণার তাগিদ চিকিৎসা বিজ্ঞানীদের। শুধু জার্মানি নয়, সারা বিশ্বের সবাইকে টিকা প্রদানের আওতায় আনা না গেলে অস্থির পৃথিবী যে সুস্থির হবে না সেটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পদ্মা সেতুর কাজে লুক্সেমবার্গ থেকে আনা স্ল্যাবগুলো দেশে পৌঁছাবে আগামী ফেব্রুয়ারি মাসে। ফেব্রিকেশন, রং করা সহ সব কাজ শেষ করে পরবর্তী ২ মাসের মধ্যে সেগুলো স্প্যানের উপর বসিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া স্ল্যাবগুলো বালির নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছে সেতু মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দেখে মনে হতে পারে বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটেছে এখানে। পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ ইয়ার্ডের নদীর পাড়ের চিত্র এটি। চলতি বছরের জুলাই মাসে হঠাৎ করে নদী ভাঙনের কবলে পড়ে তলিয়ে যায় এখানে রাখা ১২৬টি রোড স্ল্যাব ও ১৯২টি রেলওয়ে স্ট্রিঞ্জার। এরপর কয়েক দফা নদী থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হয়। সেতু কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য বলছে বর্তমানে নদীর তলদেশে ২০ থেকে ৩০ ফুট বালির নিচে চাপা পড়ে গেছে স্ল্যাবগুলো। একই সময়ে পরামর্শক প্রতিষ্ঠান তাদের জানিয়েছে যেখানে গত ৭ বছরে পদ্মা নদী থেকে বালি অপসারণ হয়েছে ৯০ মিলিয়ন স্কয়ার ঘনফুট, সেখানে গত আগস্ট সেপ্টেম্বর মাসেই শুধু পদ্মায় পলি জমেছে রেকর্ড ৫০ মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্ল্যাবগুলোর উদ্ধার কাজ। তারা হাইড্রোলজি স্টাডি করে দেখেছে ইতিমধ্যে যে রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো এগুলো কিন্তু মাটির প্রায় ২০ থেকে ৩০ ফিট নিচে এটা চলে গেছে। অর্থাৎ এটা এখন উদ্ধার করে ব্রিজে ব্যবহার করা কস্ট ইফেক্টিভ হবে না, সেই কারণে তারা এটা পরিত্যক্ত ঘোষণা করেছে। তারা নতুন স্ট্রিঞ্জার অর্ডারও দিয়েছে। তলিয়ে যাওয়া ১২৬টি রোড স্ল্যাব আবার নতুন করে বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডেই। তবে রেলওয়ে স্ট্রিঞ্জার দেশে বানানো সম্ভব নয় বলে লুক্সেমবার্গ থেকে আনা হচ্ছে তা। এদিকে দীর্ঘমেয়াদে পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষায় এই এলাকায় নদী শাসনের কাজের পরিধি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। রহস্যময় পদ্মার একুল ভাঙে অকুল গড়ে, তবে ভাঙা ঘর আর এই খেলা বিপজ্জনক হয়ে উঠতে পারে মূল সেতুর অবকাঠামোর জন্য। তাই নদী শাসনের এলাকা বাড়িয়েও চেষ্টা করা হচ্ছে আগামী বর্ষার আগে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এবার সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে মোবাইল গেম, আর দক্ষিণ এশিয়ার বাকি ৬টি দেশেও এ কাজ করবে বাংলাদেশি তরুণরা। ৯০-এর দশকের জনপ্রিয় কার্টুন সিরিজ মিনাকে 3D গেমে রূপান্তরের মাধ্যমে এমনভাবে সাজানো হয়েছে যেখানে চরিত্রের সঙ্গে মিশে গিয়ে খেলতে পারবেন গেমাররা। এই গেমটির মাধ্যমে নারী শিক্ষা, নারী অধিকার এবং নাগরিক সেবা নিশ্চিতে বাংলাদেশের নেয়া উদ্যোগ ইউনিসেফের মাধ্যমে পৌঁছে যাবে দক্ষিণ এশিয়ায়। পুকুরে বড়শি দিয়ে মাছ ধরা, দুষ্ট দীপুকে শায়েস্তা করা কিংবা মিঠুর সঙ্গে খেলা করা, রাজুর পরিবর্তে সবই করছে আপনার ছোট্ট সোনামণি। একবার ভাবুন তো কেমন হবে বিষয়টি। ইউনিসেফের অর্থায়নে নির্মিত মিনা গেম 2 3Dতে এই সুযোগ পাবে গেমাররা। গর্ভকালীন মায়ের সেবা কিংবা স্বাস্থ্য আপাকে আনতে মিনার ভূমিকায় আবিষ্কার করতে পারবে নিজেকে।
প্রসবকালীন সময়ে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করা। সবকিছুই ঘটছে চোখের সামনে। খেলার ছলে পাবেন স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ধারণা। পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি ছোটদের দায়িত্বও। উদ্যোক্তারা বলছেন, ইউনিসেফ সঙ্গে থাকায় সার্কভুক্ত সবগুলো দেশের কথা মাথায় রেখেই গেমটি তৈরি করা হয়েছে। ভিন্ন ভাষার সমস্যা সমাধানে কথোপকথনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে প্রতীকী ভাষা। ডাক্তার আপাকে নিয়ে আসো, ডাক্তার আপার ছবিটা দেখানো হয়েছে, তো তখন ইউজার বুঝতে পারে যে ডাক্তার আপার কাছে যেতে হবে, ডাক্তার আপাকে আনতে হবে। মিনা একটা সোশ্যাল ওয়ার্কার এবং এখানে কোনো রকম কোনো ভায়োলেন্স দেখানো নেই। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় 20টি গেম রয়েছে। এর মধ্যে ট্যাপ ট্যাপ অ্যান্ডস সারা বিশ্বে প্লে স্টোর থেকে 1.5 কোটি বার ডাউনলোড করা হয়েছে। 2009 সালে গেম নিয়ে কাজ শুরু করা 38 বছর বয়সী এই উদ্যোক্তার প্রতিষ্ঠানে এখনই কাজ করছেন 50 জন তরুণ তরুণী। কিভাবে আমি স্টোর পেজটা সাজাইলে কোন কালারে, কোন জায়গায়, কোনটা কোন অর্ডারে দিলে ইউজার বেশি পারচেস করবে, এগুলোর একটা সাইকোলজি আছে। আবার এগুলো নিয়ে পড়াশোনা করতেছে তারা, গেম যখন বানাচ্ছে ওটার সাথে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স। আর এদের দক্ষতা উন্নয়নে বড় পরিসরে উদ্যোগ নেওয়ার কথা বলছে সরকার। আমরা একটা মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি, যেখান থেকে আমরা সারা দেশের 40টা বিশ্ববিদ্যালয়ে আমরা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট অ্যান্ড গেমিং ল্যাব সেট আপ করেছি। জনপ্রিয় ওয়েবসাইট গেমিং স্ক্যান এর তথ্যমতে বর্তমান বিশ্বে গেমিংয়ের বাজার $150 বিলিয়ন বেশি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রথম ধাপে দেশের 24টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার ভোট নেওয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে। এই নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেটও নিযুক্ত করা হয়েছে। 24টি পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী সহ মেয়র পদে 93, সংরক্ষিত নারী ওয়ার্ডে 265 ও সাধারণ ওয়ার্ড কমিশনার পদে 801 জন সহ 3 পদে মোট 1160 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত 22শে নভেম্বর প্রথম ধাপে 25টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। গাজীপুরের শ্রীপুরে একজন মেয়র প্রার্থীর মৃত্যু হলে এই ধাপ থেকে পৌরসভাটির ভোট স্থগিত করে ইসি। অনলাইনে গ্রাহক সেবার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা একটি চক্র। কোম্পানি বন্ধ করে এরই মধ্যে দেশ ছেড়েছেন এক প্রতারক। লাখ লাখ টাকা বিনিয়োগ করে এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন কয়েক হাজার ভুক্তভোগী। কাফরুল থানা পুলিশ জানায়, দেশে থাকা চক্রটির 2 সদস্যকে গ্রেফতারের চেষ্টা করছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। এ যেন কুয়ের তেলে কই ভাজা। অনলাইনে গ্রাহক সেবা, ফেসবুক মেসেজ ও কমেন্টের রিপ্লাই দেওয়ার কথা বলে লোক নিয়োগ দেয় ফার্স্ট সিকিউরিটি ইন্টিগ্রেটেড সলিউশন নামে একটি কোম্পানি। এজন্য জামানত বাবদ প্রতি আইডির পেছনে নেয় 10,000 টাকা। একজন কেনেন 1 থেকে শতাধিক আইডি। গ্রাহকের জামানত বাবদ নেওয়া টাকা দিয়ে 1 বছর নিয়মিত বেতন পরিশোধ করে প্রথমে আস্থা অর্জন করে চক্রটি। এরপর পাতে প্রতারণার ফাঁদ দেয় লোভনীয় অফার। তাতেই হুমড়ি খেয়ে পড়ে সবাই। দ্বিগুণ 3 গুণ টাকা দিয়ে বিনিয়োগ করেন গ্রাহক। এভাবে 25 কোটি টাকা তুলে গা ঢাকা দেয় চক্রটি। বন্ধ করে দেয় কোম্পানির অফিস ও ওয়েবসাইট। দেশ ছাড়েন কোম্পানিটির শীর্ষ এক কর্মকর্তা। ব্যাংক ঋণ, গহনা বিক্রি করে লাখ লাখ টাকা বিনিয়োগ করে ভুক্তভোগীরা ঘুরছেন রাস্তায় রাস্তায়। বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে সুদের উপরে এইভাবে করে আমি 6-7 লাখ টাকা কোম্পানিতে ইনভেস্ট করছি। তাদের ব্যবহার, আচরণ এবং সব কিছুতেই মানে ভালো প্রকাশ হয়েছে। এত ইন্টারেস্ট হয়েছে যাতে ইন্টারেস্ট করার জন্য আমাদের অফারগুলো দিয়েছে ওনারা। আমার ছিল প্রথমে 1 থেকে আসতে বাড়তে বাড়তে লাস্টে আপনার 9টা করে 51টা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, চক্রটির হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোম্পানিটির কর্মচারীরাও। চাকরি করেও এই চক্রের প্রতারণা ধরতে পারেননি তারা। মানুষ এখানে এসে একটা পেমেন্ট পাওয়ার পরে দ্বিতীয়বার পেমেন্ট পাওয়ার পরে আবার ইনভেস্ট করতো। করোনাকালীন সময় মানুষের দুরবস্থার সময় যখন এই পেমেন্টগুলো তারা পাইছে, তখন বিশ্বাসটা আরও বেশি তাদের মনে এসে গেছে। কাজটাকেও সবসময় ব্যস্ত করে রাখতো। কাফরুল থানা পুলিশ বলছে, দেশে থাকা 2 আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন আছে, আসামি গ্রেফতারের চেষ্টা চলতেছে। তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে মামলা করার আগে আসামি করছে, বাকি 2 জনকে অ্যারেস্ট করার চেষ্টা করতেছি। কোনো কিছু যাচাই না করে লোভনীয় বিজ্ঞাপন দেখে অর্থলগ্নি না করার পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে মধ্যরাতে মাদ্রাসায় পরীক্ষা নিয়ে নিজের মেয়েকে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি দিলেন বাবা অধ্যক্ষ রফিকুল ইসলাম।
প্রক্সি দিতে পরীক্ষায় অংশ নেন অধ্যক্ষেরই আরও 3 সন্তান। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে ডিজির প্রতিনিধি পালিয়ে গেলেও নিয়োগ পরীক্ষার সব কাগজপত্রে সই করে গেছেন। মধ্যরাতের এই অবৈধ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। মধ্যরাতে চাকরির নিয়োগ পরীক্ষা নিতে এসে স্থানীয়দের জেরার মুখে পড়েন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি পরিদর্শক বাদশা মিয়া। আগামী 31 ডিসেম্বর অবসরে যাবেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। চাকরি থেকে অবসরে যাওয়ার আগে নিজ মেয়েকে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি দিতে গত শুক্রবার মধ্যরাতে তার অফিস কক্ষে লিখিত পরীক্ষা নেন তিনি। এই পরীক্ষায় প্রার্থী হিসেবেও রাখেন তারই 3 সন্তানকে। মধ্যরাতে মাদ্রাসায় গাড়ি ঢুকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। ছুটে এসে দেখেন নিয়োগ পরীক্ষা চলছে। এই অবস্থায় পরীক্ষা নিতে আসা ডিজির প্রতিনিধিকে আটকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। কোনো সদুত্তর দিতে না পেরে ক্ষমা চেয়ে কোনোমতে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি বাদশা মিয়া। তবে যাওয়ার আগে নিয়োগের সব কাগজপত্রে স্বাক্ষর করে যান তিনি। মধ্যরাতে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী। প্রিন্সিপাল হুজুর প্রতিটা নিয়োগের মাধ্যমে এরকম করে, এটাই দাবি সবাই যেন বিচার হয় এবং এই নিয়োগটা যেন বন্ধ হয়ে যায়। এদিকে স্থানীয়রা ঘেরাও করলে রাতে পরীক্ষা নেওয়ার কথা স্বীকার করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি। তবে ভিন্ন কথা বলছেন অধ্যক্ষ। কোশ্চেন করা হয়েছে 11:30 পরীক্ষা শুরু হয়েছে, মনে করেন 12টায় শেষ, 12টা বাজে, 12:25 বাজে, 12:25 বাজে আছি আমি যদি পরীক্ষা শেষ না রাতের বেলা তো পরীক্ষা হয় নাই, পরীক্ষা তো দিনের বেলায় হয়েছে। ওনাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করছি সন্ধ্যার পরে। এটা আমাদের কারোই জানা ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মধ্যরাতে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্পূর্ণ আইন বহির্ভূত। এ বিষয়ে খোঁজখবর নেয়ার কথা জানান তিনি। আমাদের ওভাবে সরাসরি করণীয় কিছু নাই, তবে আমি যেহেতু এটা শুনেছি, আমি এখন এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই বিষয়ে আমাদের করণীয় কি আছে। এর আগে রসুলপুর মাদ্রাসায় তার বড় ছেলে নূর মোহাম্মদকে আরবি ও ছেলের বউকে বাংলা এবং পালিত ছেলে আজমুলকে আরবি বিষয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে করোনায় প্রতি 10 মিনিটে মারা যাচ্ছেন একজন। শহরটিতে গত 7 দিনে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় 20,000-এরও বেশি। সংক্রমণের হার বেড়েছে আশঙ্কাজনকভাবে। এটি নতুন ধরনের করোনা কিনা তা শনাক্তে তথ্য বিশ্লেষণ ও পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় শনিবার শুধুমাত্র লস অ্যাঞ্জেলেসেই করোনায় মারা গেছেন প্রায় 1.5 শতাধিক। আক্রান্ত হয়েছেন প্রায় 30,000। আগের দিন শুক্রবার বড়দিনে করোনায় মারা গেছেন 148 জন। লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা। সম্প্রতি ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন মূলত যে অঞ্চলে সংক্রমণ অনেক বেড়ে গেছে সেখানেই নতুন এই স্ট্রেইনের অস্তিত্ব শনাক্ত হয়েছে। যেহেতু লস অ্যাঞ্জেলেসের সংক্রমণের হার অনেক বেশি, তাই বিজ্ঞানীরা নতুন করোনা এই অঞ্চলেও ছড়িয়ে পড়েছে কিনা তা শনাক্তে জোর নিরীক্ষা চালাচ্ছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, ইতিমধ্যেই ল্যাবে স্থানীয় আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ভাইরাসের জিন সিকোয়েন্স গবেষণা করে দেখা হচ্ছে। 7 দিন পর এই গবেষণার ফলাফল জানা যাবে। যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বিপর্যস্ত এখন ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা 24,000 আর আক্রান্তের সংখ্যা 20 লাখ অতিক্রম করেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই হাসপাতালগুলো হয়ে পড়েছে বেড শূন্য। নিউ ইয়ারে উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা, নইলে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়ার সংখ্যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনা মোকাবেলায় দ্বিতীয় প্রণোদনার বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বেকার, বৃদ্ধসহ দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সরকারিভাবে আর্থিক সহায়তা পাবে। বিস্তারিত নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে। যখন করোনা ভাইরাসে নাকাল, তো যুক্তরাষ্ট্রের মানুষ কর্মহীন, চাকরি নেই, তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই রকম একটি অবস্থায় আবারও দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ, যেটি স্টিমুলাস প্যাকেজ বলা হচ্ছে, সেই প্যাকেজটি কিন্তু কংগ্রেসে পাশ হয়েছিল। কংগ্রেসের যে 2টি কক্ষ, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, সেখানে পাশ হওয়ার পরে সেটিতে আবার ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রবাসীর জন্য সুখবর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সেই
কংগ্রেসে পাশ হওয়া বিলটি স্বাক্ষর করেছেন এবং তাতে করে দ্বিতীয় যে প্রণোদনা প্যাকেজ সেই প্রণোদনা প্যাকেজে এখানকার নাগরিক এবং বাসিন্দারা তারা $600 করে প্রত্যেকে পাবেন এবং যারা কর্মহীন আছেন তারা $300 করে প্রতি মাসে পাবেন। এত কিছুর পরেও কিন্তু করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা কিন্তু কমছে না। একদিকে চলছে ভ্যাকসিনাইজেশন, অন্যদিকে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এটা খুবই প্রত্যাশিত একটা প্যাকেজ ছিল, অনেকদিন যাবত এটা ঝুলে আছে বিভিন্ন কারণে। তো যেহেতু আলটিমেটলি পাস হয়েছে, আমার মনে হয় এটা যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে সহযোগিতা করবে এবং যারা বিভিন্নভাবে আক্রান্ত অর্থনৈতিকভাবে সামাজিকভাবে, তো এই প্যাকেজটি ডেফিনেটলি তাদের জন্য একটা সুখবর। এখন সেটি এই আইনে পরিণত হবে এবং অচিরেই যুক্তরাষ্ট্রের বাসিন্দারা সবাই তারা কিন্তু এই প্রণোদনা বিলটি পাওয়া শুরু করবেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ডিসেম্বরের শেষ কয়েকদিনে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কমতে শুরু করেছে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। এতে কষ্ট বাড়ছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। সোমবার ভোর থেকে বেশ কিছুক্ষণ রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস কাঁপন ধরিয়েছে শরীরে। তারপরও ঘর ছেড়ে বের হতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। কুড়িগ্রামে কুয়াশার মাত্রা কম থাকলেও ঠান্ডায় কাবু শীতার্ত মানুষ। এছাড়া ঠাকুরগাঁও, রাজশাহী সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতেও শীতের মাত্রা বাড়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে এবারের শৈত্যপ্রবাহে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি নেমে যেতে পারে। পাহাড় ও নদীর মেলবন্ধনে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার খুলছে কক্সবাজারে। চকরিয়ার মানিকপুর, সুরাজপুরে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের মতোই দেখা মিলছে যেন এক টুকরো স্বর্গের ছোঁয়া। জানান দিচ্ছে নতুন এক পর্যটনের গন্তব্য। কক্সবাজারে মিলবে এবার স্বর্গের ছোঁয়া। শিশির ভেজা ভোরে নদীর নীল জলরাশি আর কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া নৌকার প্রতি মুহূর্তের সৌন্দর্যই বিস্মিত আর অভিভূত করবে সবাইকে। দুপাশের বিস্তৃত সবুজ পাহাড় সে সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। মাঝে মাঝে কুয়াশার ফাঁকে সকালের সূর্য উঁকি দেয়, একসময় মিষ্টি রোদের আভায় দৃষ্টিতে মুগ্ধতা আনে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নতুন এই পর্যটন কেন্দ্র নিভৃতে নিসর্গ। দৃষ্টিনন্দন এই পর্যটন কেন্দ্র কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। এখানে যদি না আসে বোঝা যাবে না যে এই পর্যটন স্পটটা কত সুন্দর। আমাদের ভালো লাগলো এরকম একটি সুন্দর পর্যটন এলাকায় আমরা আসতে পেরে। এই পর্যটনের কারণে বিভিন্ন দূর থেকে পর্যটক আসবে, আমরা এটা আশা করি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন এলাকাটি ভ্রমণের জন্য নিরাপদ। আগে কোনো উদ্যোগ না নেওয়ায় সম্ভাবনাময় এই স্থানটি এতদিন অবহেলায় পড়েছিল। ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করেছি এবং জেলা প্রশাসক মহোদয় এসেছেন। আমরা চাই এই সুরজপুর মানিকপুর পর্যটনকে বাংলাদেশ দেখবে। বান্দরবানের লামা আর কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর, সুরাজপুরের মাঝখানে বয়ে চলা মাতামুহুরী নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য সারা দুনিয়াকে জানানোর উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। এই অপরূপ সৌন্দর্যময় জায়গাটাকে আমরা আরও পর্যটকদের আসার উপযোগী করা, পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। সঠিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাড়ানো গেলে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের মতোই অপরূপ সৌন্দর্যের এই এলাকাটিতে বাড়বে প্রকৃতিপ্রেমী মানুষের ভিড়। সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ, গুজব ঠেকাতে বিশেষ নির্দেশনা। নতুন করোনার ঝুঁকির মধ্যেই ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।